ভালোবাসা একটা মানুষকে বাঁচতে শেখায়, স্বপ্ন দেখায়, অন্ধকারের মাঝেও আলো খুঁজে নিতে শেখায়। কিন্তু কখনো কখনো এই ভালোবাসাই হয়ে ওঠে মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। আপনি যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছেন, যার হাসির জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন, একদিন যদি আপনার কারণেই তার মৃত্যু ঘটে, তখন কেমন হবে বিষয়টা? মেনে নিতে পারবেন? এমনই এক অদ্ভুত ভালোবাসার গল্প নিয়ে আজ আমি এক্সপ্লেন করব 2005 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটা মুভি কিউকিয়ের গল্পটা, যার প্রত্যেকটা মুহূর্ত আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুটা হয় একটা মানসিক হসপিটালে। এই হসপিটালের মালিক হলেন রিটায়ার্ড আর্মি অফিসার মিস্টার খুরানা। তার মেয়ে তানভি এখানে ডক্টর হিসেবে কাজ করছে। এখানকার 36 নম্বর পেশেন্ট মহিলাটাকে তানভি অনেক যত্ন করেছিল, নিজের মায়ের মতো করে ভালোবাসতো তাকে। আজ তার চলে যাওয়ার দিন, কিন্তু যাওয়ার আগে তানভির সাথে একটুও কথা বললেন না তিনি। এতে তানভি অনেক কষ্ট পায়, সারাদিন তার মনটা খারাপ থাকে। যাই হোক, একদিন এই হসপিটালে একজন নতুন রোগীকে নিয়ে আসা হয়। ছেলেটার নাম আনন্দ। তাকে তার বড় ভাই আর কয়েকজন পুলিশ নিয়ে এসেছে, কিন্তু আনন্দকে দেখতে একটুও মানসিক রোগী বলে মনে হয় না। তাই ডক্টর প্রথমে ভাবে সে স্বাভাবিক। পরে তারা আনন্দের সঙ্গে কথা বলেও বুঝতে পারে সে পাগল না, এমনকি তার কথা দিয়ে বোঝা যায় সে খুবই বুদ্ধিমান। তাই তারা আনন্দকে এখানে ভর্তি করতে চায় না। তখন তার বড় ভাই ডাক্তার ডেকে বলে, এটা কি করে সম্ভব? প্লিজ আপনি ওকে ভর্তি করে নিন। ওর উপরে খুনের মামলা আছে, আর সরকারি ডাক্তাররা বলেছে ওর মানসিক অবস্থা ঠিক নেই। ডক্টর বলেন, ঠিক আছে, কিন্তু আমাদের টেস্ট মোতাবেক সে একদমই মানসিকভাবে সুস্থ আছে। ঠিক এমনই একটা সময় একটা ঘটনা ঘটে। আনন্দ লাঠি নিয়ে একটা মাছি তাড়ানোর জন্য তোড়জোড় শুরু করে দেয়। লাঠিটা দিয়ে সে হসপিটালের অনেক কিছু ভেঙে ফেলে। তার এই অবস্থা দেখে ডক্টর দ্রুত তাকে ভর্তি করে নেন, কারণ যে ব্যক্তি সামান্য একটা মাছি মারতে এমন তাণ্ডব শুরু করে দেয়, তার মানসিক অবস্থা কোনোভাবেই ঠিক বলে ধরা যায় না। আনন্দকে 36 নম্বর পেশেন্ট হিসেবে ভর্তি করা হয়। এরপর মিস্টার খুরানাকে দেখা যায়। দেখেই বোঝা যায় তিনি খুবই স্ট্রিক্ট একটা মানুষ। তিনি হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে তার মেয়ে তানভিকে জিজ্ঞেস করলেন এখনো সে রেডি হয়নি কেন। তানভি তখন জানায় সে 2 দিনের জন্য ছুটি নিয়েছে। এদিকে আনন্দ হসপিটালের অন্য রোগীদের সঙ্গে বেশ ভালোই আলাপ জমিয়ে ফেলেন। কিছুক্ষণ পর সব রোগীদের ওষুধ খাওয়ার জন্য ডাকা হয়। আনন্দ সবার সামনে ওষুধ খায় ঠিকই, কিন্তু পরে দেখা যায় সে ওষুধটা নাক দিয়ে বের করে ফেলে। এইভাবেই সে ওষুধ নিয়ে ফাঁকিবাজি করে। এরই মধ্যে মিস্টার খুরানা এসে হাজির হন। তাকে দেখেই সবাই তটস্থ হয়ে যায়, কারণ তাকে সবাই অনেক ভয় পায়। আর তিনিও এসে বিভিন্ন বিষয় নিয়ে স্টাফদের কথা শোনাতে শুরু করেন। সাইড থেকে তার কথাগুলো শুনে আনন্দ তার হাসি চেপে রাখতে পারে না। তাকে হাসতে দেখে খুরানা বলেন, তুমি নতুন এসেছো তাই না? আনন্দ বলে, জি। এরপর খুরানা চলে যান। এরপর তিনি ডক্টর সুনীলের সাথে আনন্দের ফাইল নিয়ে কথা বলেন। আনন্দের সব ইনফরমেশন দেখে সুনীলের একটা কথা মনে হতে থাকে। সে খুরানাকে আনন্দের বাবার নাম জিজ্ঞেস করলে তিনি বলেন, আনন্দের বাবার নাম জগন্নাথ শর্মা, তিনি একজন রিটায়ার্ড জজ। এটা শুনে সুনীল বুঝে যায় আনন্দ কে। আসলে আনন্দর বাড়ির কাজের লোকের ছেলে হলো সুনীল। অনেক বছর আগে আনন্দ যখন ছোট ছিল, তখন সুনীল তাকে নিজের ছোট ভাইয়ের মতোই আদর করত। আনন্দের বাবাও সুনীলকে অনেক স্নেহ করতেন। সুনীল অনেক মেধাবী ছাত্র ছিল, তাই তিনি সুনীলের পড়াশোনার যাবতীয় খরচ দিয়ে তাকে সাহায্য করতেন। আর এখন সেই সুনীল একজন ডক্টর। আনন্দের বাবা মাঝে মধ্যে আনন্দকে বলতেন, তোমার সুনীল ভাইয়া অনেক বড় ডক্টর হবে, বড় হয়ে তুমিও তার কাছে গিয়ে চিকিৎসা নেবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আনন্দ তার কাছে চিকিৎসা নিতে এলো ঠিকই, কিন্তু একজন মানসিক রোগী হয়ে। এটা ভেবে সুনীল অনেক কষ্ট পায়। কিছুক্ষণ পর খুরানার অফিসে আনন্দকে নিয়ে আসা হলো। এত বছর পর আনন্দকে দেখে সুনীলের চোখে পানি এসে পড়লো। সে ভেবেছিল আনন্দ হয়তো তাকে চিনবে, কিন্তু সে চিনতে পারেনি। মিস্টার খুরানা আনন্দকে ডেকেছে এটা বলার জন্য যে তার সঙ্গে কোনো রকম বেয়াদবি তিনি সহ্য করবেন না। যদি আনন্দ এমন কিছু করে তবে তাকে শাস্তি পেতে হবে। তারপর তিনি আনন্দকে চলে যেতে বলেন। যাওয়ার সময় অফিসের বাইরে এসে সুনীল তাকে জিজ্ঞেস করে, আমাকে চিনতে পেরেছো? আনন্দ বলে, হ্যাঁ। সুনীল জিজ্ঞেস করে, কোথায় দেখেছিলে আমাকে? তখন আনন্দ বলে, ওই যে একটু আগে ওই লোকের অফিসে বসেছিলেন, সেখানে দেখেছি। অর্থাৎ বোঝা গেল সে চিনতেই পারেনি সুনীলকে। পরদিন রোগীদের ওষুধ খাওয়ানোর সময় তানভি লক্ষ্য করে আনন্দ ওষুধ খাওয়ার ভান করে,
কিন্তু পরে মুখ থেকে সেটা বের করে দেয়। এটা দেখে তানভি অনেক রেগে গিয়ে তাকে বকাঝকা করে। ভয়ে আনন্দ ওষুধটা খেয়ে নেয়, কিন্তু তানভি যাওয়ার পর সে আবারও মুখ থেকে ওষুধটা বের করে ফেলে দেয়। যাই হোক, এরপর বাইরে সব রোগীদেরকে ব্যায়াম করানো হচ্ছিল। এমন সময় আনন্দ সবাইকে অনেক বিরক্ত করা শুরু করে, এমনকি সে রোগীদের সঙ্গে মারামারি লাগিয়ে দেয়। দূর থেকে তানভি এসব দেখে অনেক রেগে যায়। তারপরেও সে ঠান্ডা মাথায় আনন্দকে একটা শিক্ষা দিতে চায়। সে আনন্দকে বলে, তোমার ব্যায়াম করতে ভালো লাগে না তাই না, তাহলে এসো আমার সঙ্গে। এরপর সে আনন্দকে একটা রুমে নিয়ে গিয়ে সেটা পরিষ্কার করতে বলে। সে বলে, আমি ফিরে আসার আগে এই রুমটা কিন্তু পরিষ্কার হওয়া চাই। কিন্তু আনন্দ রুম পরিষ্কার করা শুরু করলে তাকে দিয়ে আরো এক কাণ্ড ঘটে যায়। ভুলে ভ্যাকিউম ক্লিনার দিয়ে সে সমস্ত জিনিসপত্র ওলটপালট করে দেয়, অনেক কিছু ভেঙেও ফেলে। এরই মধ্যে মিস্টার খুরানা এবং তানভি সেখানে চলে আসে। খুরানা তার ওপর ভীষণ রেগে গিয়ে তাকে কথা শোনাতে থাকেন। এমন সময় আনন্দ দেখে খুরানার গালে একটা মাছি বসেছে। তখনই তার মাথা নষ্ট হয়ে যায়। সে ওই মাছিটাকে মারার জন্য খুরানার গালে জোরে এক চড় মেরে দেয়। চড় খেয়ে খুরানা সাহেব তো প্রচন্ড রেগে যান আর স্টাফদেরকে অর্ডার দেন আনন্দকে শক রুমে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। শক রুমে নিয়ে গিয়ে তাকে অনেক ভয়ঙ্করভাবে ইলেকট্রিক শক দেওয়া হয়। এমন সময় আনন্দের কল্পনার কিছু দৃশ্য দেখি আমরা। দেখা যায় একটা জায়গায় যুদ্ধ চলছে, সাথে আবার ব্যান্ড মিউজিকও চলছে। আর তখন দেখা যায় বিয়ের সাজে একজন মেয়েকে। মেয়েটার হাত ধরে আনন্দ তাকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু শেষে মেয়েটাকে হারিয়ে ফেলে আনন্দ। সে চিৎকার করে মেয়েটার নাম ধরে ডাকে, মায়া। এরপরেই আনন্দর শক দেওয়া বন্ধ হয়। সে কোনো সারা শব্দ করতে পারে না। তাকে ধরে এনে বেডে শুইয়ে দেওয়া হয়। পরদিন তানভিকে আবারও মন খারাপ করে বসে থাকতে দেখে মিস্টার খুরানা তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে, আজকাল এমন মনমরা হয়ে থাকো কেন? তানভি কিচ্ছু বলে না। এরপর তিনি বলেন, জানি তুমি সেই রোগীর কথা ভেবে মন খারাপ করছো, তাকে তো তুমি মায়ের মতো যত্ন করেছিলে, আর সে যাওয়ার সময় তোমার সাথে একটু কথাও বলেনি। এজন্যই তোমাকে সবসময় বলি, রোগীদেরকে এমন আপন মানুষ ভেবে তাদের সঙ্গে ইমোশনালি অ্যাটাচ হওয়া ঠিক না। এরপর তিনি জানালেন তিনি তানভীর লন্ডনে যাওয়ার ফর্ম জোগাড় করে ফেলেছেন। তিনি আগামীকালের মধ্যেই তানভীকে সমস্ত পেপার সাইন করে দিতে বলেন, না হলে এই বছর সে ভর্তি হতে পারবে না। এদিকে হসপিটালে মাইকেল নামের ছেলেটাকে নার্স অনেক বকাঝকা করে। আনন্দ এসে তার কাছে জানতে চায় কি হয়েছে। মাইকেল জানায় তার স্ত্রী 3 বছর আগে মারা গেছে, আজ তার মৃত্যুবার্ষিকী, তাই প্রার্থনা করার জন্য তার একটা মোমবাতি লাগবে, কিন্তু কেউ তাকে মোমবাতি এনে দিচ্ছে না। কথাটা শুনে আনন্দ খুব কষ্ট পায়, তাই সে ভাবে সে নিজেই মাইকেলের জন্য মোমবাতির ব্যবস্থা করবে। সে প্রথমে একজন গার্ডকে গিয়ে রিকোয়েস্ট করে, কিন্তু গার্ড তার কথা কানেই দেয় না, উল্টো তাকে তাড়িয়ে দেয়। তখন সে একটা বুদ্ধি বের করে। তার পকেটে কিছু টাকা ছিল, সেটা দিয়ে সে লোভ দেখিয়ে কিছুক্ষণের জন্য একটা ইউনিফর্ম ধার নেয় আর গার্ডকে পরিয়ে দেয় তার নিজের জামা। এরপর সে মোমবাতি কেনার জন্য বেরিয়ে যায়, কিন্তু রাস্তায় তার সামনে মিস্টার খুরানার গাড়ি এসে পড়ে আর খুরানা তাকে দেখেই চিনে ফেলেন। তাই তিনি দ্রুত গাড়ি ঘুরিয়ে হসপিটালে চলে আসেন। আর এদিকে আনন্দ ফুল স্পিডে দৌড়ে যাচ্ছে হসপিটালের দিকে। এরই মাঝে সুনীলের সঙ্গেও তার দেখা হয়। পরে খুরানা গাড়ি নিয়ে এসে সুনীলকে আনন্দর ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় সে আনন্দকে দেখেনি। হসপিটালে পৌঁছে মিস্টার খুরানা আগেই 36 নম্বর রোগী অর্থাৎ আনন্দকে খোঁজ করতে শুরু করেন। আর এদিকে আনন্দ যথাসময়ে হসপিটালে পৌঁছে জামাকাপড় পাল্টে নেয়। মিস্টার খুরানার সামনে টয়লেট থেকে বের হয়ে সে এমন একটা ভান করে যেন তার পেট প্রচন্ড খারাপ হয়েছে, তাই সে বারবার টয়লেটে যাচ্ছে। তখন খুরানা আর কিছুই বলতে পারেন না। এদিকে সুনীল হাসপাতালে আসলে তাকে সবটা বলে আনন্দ। সুনীলও তার কথা মন দিয়ে শোনে। শেষে আনন্দকে সে বলে, পরের বার এমনটা করো না। আনন্দ বলে, ঠিক আছে, করব না। এরপর সে প্রথমবারের মতো সুনীলকে সুনীল ভাইয়া বলে ডাকে। সুনীলের তখন মনে পড়ে যায় আগের কথা, ছোটবেলায় আনন্দ তাকে ঠিক এভাবেই ডাকতো। আনন্দ তাকে জিজ্ঞেস করে, আপনি আমাকে এখান থেকে বাঁচাবেন? সুনীল কোনো উত্তর দিতে পারে না, শুধু নীরবে তাকিয়ে থাকে তার দিকে। আনন্দ তখন বলে, বাঁচাবেন না? ঠিক আছে। এই বলে সে ধীরে ধীরে চলে যেতে থাকে, আর পেছন থেকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সুনীল তার দিকে। ছেলেটার জন্য বড্ড মায়া হয় তার। ফিরে এসে আনন্দ দেখে মাইকেলের হাতে মোমবাতি দেখে গার্ডরা তাকে মেরে মেরে জিজ্ঞেস করছে সে মোমবাতি কোথায় পেল, কিন্তু সে কোনোভাবেই বলছে না। গার্ডদের রাগ তখন আরো বেড়ে যায়, তারা আরো নিষ্ঠুরভাবে মারতে থাকে মাইকেলকে। এই দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারে না আনন্দ। সে এসে গার্ডদের উপর হামলা করে দেয়, কিন্তু একা আর কতক্ষণ। কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই মিলে আনন্দকেও ধরে ফেলে, তাকেও প্রচন্ড মারধর করা হয়। এমন সময় মিস্টার খুরানা এসে আনন্দকে শক রুমে নিয়ে যেতে বললেন। শক রুমের কথা শুনে আনন্দ প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ এর ভয়াবহতা তার জানা আছে।
ভয়ে আতঙ্কিত হয়ে আনন্দ ছটফট করতে শুরু করে। তাকে টেনে নিয়ে যাওয়ার সময় সে চিৎকার করে বারবার ডাকতে থাকে, সুনীল ভাইয়া, সুনীল ভাইয়া। তার সেই অসহায় চিৎকার পুরো করিডোর জুড়ে প্রতিধ্বনিত হতে থাকে। আর এই চিৎকার শুনে সুনীল দৌড়ে এসে তাকে গার্ডদের থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এই দৃশ্য দেখে মিস্টার খুরানা একেবারে হতভম্ব হয়ে যান। পরে তিনি সুনীলকে জিজ্ঞেস করলে সে সবটা মিস্টার খুরানাকে জানায়। সে আনন্দকে নিজের ভাইয়ের মতো স্নেহ করে, তাই তার এত আর্তনাদ শুনে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। এজন্যই সে খুরানার কাছে ক্ষমা চায় এবং বলে এমনটা আর হবে না। পরদিন সব রোগীদের একত্র করে কাউন্সিলিং করা হয়। তখন আনন্দ তাদের জন্য একটা মিউজিক সেশন রাখার আবদার করে, কিন্তু তানভি এটা মানতে নারাজ। তবে আনন্দর জোরাজুরিতে সে বলে যদি 13 জন এতে রাজি থাকে তবেই তার কথা মানা হবে। আর এই 13 জনকে ম্যানেজ করতেই আনন্দের একেবারে 12টা বেজে যায়। শেষে সুনীল তাদের মধ্যে যোগ দিয়েও লাভ হয় না, কারণ ততক্ষণে টাইম শেষ। যাই হোক, এরপর আনন্দ মন খারাপ করে বসে থাকে। তখন সব রোগীদের সঙ্গে মিলে সুনীল গান গেয়ে তার মন ভালো করে। তখন আনন্দ গান গাইতে শুরু করে, কিন্তু তানভি চলে আসতেই তাকে এমনভাবে গান গাওয়ার নাচানাচি করতে দেখে শাস্তি দেয়। শাস্তি হিসেবে সে আনন্দকে মোরগ হয়ে থাকতে বলে। অন্যদিকে তানভি নিজেও অনেক টেনশনে ছিল, কারণ সেই দিনই তার লন্ডনে যাওয়ার ফর্ম জমা দেওয়ার শেষ দিন। তাই সে দ্রুত নিজের ফর্ম পূরণ করতে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় মোরগ হয়ে থাকা অবস্থায় আনন্দ নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে হঠাৎ সামনে পড়ে যায় আর সরাসরি গিয়ে ধাক্কা খায় তানভীর টেবিলে। মুহূর্তের মধ্যেই টেবিলের সব কিছু মাটিতে ছড়িয়ে পড়ে। আর সবচেয়ে বড় বিপদ হয় তখন, যখন কালির দোয়াত উল্টে গিয়ে তানভীর সেই ফর্মের ওপর পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ফর্মটা কালিতে নষ্ট হয়ে যায়। এতে তানভি প্রচন্ড রেগে যায়। সে আনন্দের ওপর অনেক রেগে তাকে মারতে থাকে। আওয়াজ শুনে সুনীল এসে তাকে থামায় আর আনন্দকে বাইরে পাঠিয়ে দেয়। তারপর সে তানভিকে বলে, হয়তো লন্ডন যাওয়াটা তোমার ভাগ্যে ছিল না, তাই এমনটা হয়েছে। তানভীর তখনও রাগে ফুঁসছিল, কিন্তু সুনীল কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, আর হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা ছিল, এতদিন বলার সুযোগ পাইনি। আজ সন্ধ্যায় বাসায় ফেরার সময় বলবো। সন্ধ্যায় সে তানভিকে বোঝায় আনন্দকে সে ছোটবেলা থেকেই দেখে এসেছে, তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেছে, কিন্তু কখনো ভাবতে পারেনি তার এই অবস্থা হবে। তাই সে চায় আনন্দ যেন এখান থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারে, আর এই জন্য তার তানভির সাহায্য দরকার। এরপর সুনীল তাকে একটা ডায়েরি দেয়। ডায়েরিটা আনন্দের জিনিসপত্রের সঙ্গে ছিল। সুনীল তানভিকে ওই ডায়েরিটা পড়তে বলে। এদিকে হসপিটালে একজন বুড়ো দাদু আনন্দকে তার জীবনের গল্প বলছেন। তিনি নাকি পরিস্থিতির শিকার হয়ে এখানে পাগল সেজে ভর্তি হয়েছেন। প্রতি বছর তিনি তার নাতির জন্মদিনে কিছু না কিছু উপহার পাঠান। আজও তার নাতির জন্মদিন, কিন্তু তিনি উপহার পাঠাতে পারছেন না। সেটা শুনে আনন্দ তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে আবারও সেই গার্ডের ইউনিফর্ম ধার নিয়ে বেরিয়ে পড়ে উপহার পৌঁছে দিতে, কিন্তু তার ফিরে আসতে একটু দেরি হয়ে যায়। আর ততক্ষণে ওষুধ খাওয়াতে এসে নার্স আনন্দর বেডে ওই গার্ডকে দেখে ফেলে। খবরটা মিস্টার খুরানার কানে গেলে তিনি এসে ওই গার্ডকে চাকরি থেকে বের করে দেন আর আনন্দকে জেলে বন্দি করার নির্দেশ দেন। আনন্দের এই অবস্থা দেখে বুড়ো দাদু অনেক কষ্ট পান। এদিকে তানভি আনন্দ সেই ডায়েরিটা খুলে নিয়ে পড়তে শুরু করে। ডায়েরির শুরুতেই মায়া নামের একটা মেয়ের ছবি দেখা যায়। তারপর ফ্ল্যাশব্যাক শুরু হয়। আনন্দ একজন মিউজিশিয়ান ছিল আর সে রোমেনিয়াতে থাকতো। সেখানেই সে একজন ভারতীয় মেয়ের প্রেমে পড়ে যায়। মেয়েটার নাম মায়া। তাকে ইমপ্রেস করতে আনন্দ অনেক কিছু করে, কিন্তু মায়া কিছুতেই রাজি হয় না। একদিন সে মায়ার সামনে গাড়ির গ্লাস ওঠায় আর সেখানে লেখা ছিল আই লাভ ইউ, কিন্তু মায়া সেটা ইগনোর করে চলে যায়। আরেকদিন আনন্দ মায়ার হোস্টেলের রুমে এসে তার দেওয়ালের সবখানে আই লাভ ইউ মায়া লিখে রেখে যায়। এমনকি একদিন তো রাস্তায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় মায়া দেখে তার জন্য আনন্দ অনেকগুলো সুন্দর সুন্দর লাইন লিখে রেখেছে। সেই রাস্তা পার হতেই মায়া একটা বড় বিলবোর্ড দেখতে পায়, যেখানে লেখা ছিল এসে পড়লে তো আমার কাছে, আই লাভ ইউ মায়া। বিলবোর্ডে ঝুলেছিল আনন্দ। তাকে দেখে মায়া বলে, কেন করছো এসব? আনন্দ বলে, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন মায়া বলে, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না, এমনকি আমি কাউকেই ভালোবেসে বিয়ে বা সংসার করতে পারবো না, কারণ আমি একজন নান হতে চাই। আমার ভালোবাসা শুধু ঈশ্বরের জন্যই হবে, আর আমি মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখবো সবসময়। বাবা মা মারা যাওয়ার পর ছোটবেলা থেকেই চার্চের ফাদার আমাকে এটাই শিখিয়েছেন। তবুও আনন্দ বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আর মায়া যে মনে মনে আনন্দকে ভালোবাসে সেটা আনন্দ অনেক আগেই বুঝে গিয়েছিল, কিন্তু মায়া কখনোই নিজের মুখ ফুটে নিজের অনুভূতি স্বীকার করেনি। তাই আনন্দ ঠিক করে এবার যেভাবেই হোক সত্যিটা সবার সামনে আনবেই। পরদিন সে সোজা চার্চে গিয়ে ফাদারের সঙ্গে কথা বলে। ফাদারকে বোঝানোর চেষ্টা করে যে মায়াও তাকে ভালোবাসে,
কিন্তু ভয় আর সংকোচের কারণে সেটা স্বীকার করছে না। সবকিছু শোনার পর ফাদার শান্ত গলায় বলেন, দেখো, যতক্ষণ না মায়া নিজের মুখে তার অনুভূতির কথা বলছে ততক্ষণ আমার কিচ্ছুই করার নেই। কিছুক্ষণ পর হঠাৎই সে চার্চের ছাদে উঠে যায়। তারপর সবার সামনে নিজেকে আগুন লাগিয়ে দেওয়ার ভয় দেখাতে শুরু করে। আনন্দ চিৎকার করে বলতে থাকে, মায়াকে না পেলে এই জীবন রেখে আর কি লাভ, আমি তাকে ছাড়া বাঁচবো না। এই কথা শুনে নিচে দাঁড়িয়ে থাকা সবাই ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। আর ঠিক তখনই মায়া দৌড়ে ছাদে উঠে আসেন আর পেছন পেছন ফাদারও আসেন। এক মুহূর্ত দেরি না করে মায়া আনন্দকে শক্ত করে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে আর কিছুই বোঝার বাকি থাকে না। মায়া আনন্দকে ঠিক ততটাই ভালোবাসে যতটা আনন্দ তাকে ভালোবাসে। এরপর থেকে শুরু হয় তাদের লাভ স্টোরির নতুন এক অধ্যায়। দুজনে একসঙ্গে ঘোরাফেরা করে, অনেক মজা করে, তারপর নিজেদের বিয়েটার প্ল্যানিংও করে ফেলে। এবার শুধু ইন্ডিয়ায় ফিরে বিয়েটা করা বাকি। তবে মাঝে মধ্যে আনন্দর সঙ্গে মায়া একটু মজা করে। একদিন মায়া জানায় সে ঘোড়ায় চড়তে ভয় পায়। এরপর একদিন আনন্দ যখন তাকে ঘোড়ায় চড়া শিখিয়ে দিচ্ছে, এমন সময় মায়ের ঘোড়াটা নিয়ন্ত্রণ হারিয়ে দৌড়ে চলে যায়। আনন্দ তো এতে প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু পরে দেখা যায় মায়া ইচ্ছে করে এমনটা করেছে আনন্দকে ভয় দেখানোর জন্য। পরে আরেকদিনও এই একই রকম ঘটনা ঘটে। মায়া জানায় সে গাড়ি চালাতে পারে না। তখন আনন্দ তাকে ড্রাইভিং শেখানোর সময় মায়া গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটা দ্রুত এদিক ওদিক যেতে শুরু করে। মুহূর্তের মধ্যে আনন্দের মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে বারবার মায়াকে ব্রেক চাপতে বলছিল আর নিজেও পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিল, কিন্তু মায়া এবারও মজা করছিল। সে গাড়ি চালাতে পারতো ঠিকই, কিন্তু ইচ্ছে করেই আনন্দকে বলেছে সে পারে না। সে এমন অভিনয় করেছিল শুধুমাত্র আনন্দকে ভয় দেখানোর জন্য। দেখতে দেখতে তাদের ইন্ডিয়া ফেরার সময় চলে আসে। তাই তারা চার্চের সবার কাছ থেকে বিদায় নিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হয়। 24 ডিসেম্বর রাত, অর্থাৎ বড়দিনের আগের দিন রাতে দুজন ইন্ডিয়ায় ফিরে একটা পার্টি অ্যারেঞ্জ করে। পরদিনই তাদের বিয়ে হবে। আনন্দের সব বন্ধুরা মায়াকে গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করে। তখন মায়া আর আনন্দ মিলে খুব সুন্দরভাবে গান গায়, কিন্তু গানের শেষে মায়া একটা গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। আনন্দ তাকে জিজ্ঞেস করে সে কি ভাবছে। মায়া তখন সুইমিং পুলের দিকে তাকিয়ে বলে, মায়া বলে, আমি ভাবি মানুষ কিভাবে মাছের মতো সাঁতার কাটতে পারে। আনন্দ বলে, আচ্ছা, তাহলে তুমি এখন সাঁতার কাটতেও পারো না? সে ভাবছিল মায়া হয়তো এবারও মজা করছে তার সাথে। তাই সে মায়ার অনেক আপত্তি থাকা সত্ত্বেও তাকে ধরে নিয়ে সুইমিং পুলে ফেলে দেয় আর বলে, আমি বিল দিয়ে আসা পর্যন্ত তুমি সাঁতার কাটা শিখে যাবে। কিছুক্ষণ পর আনন্দ ফিরে এসে যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে তার প্রিয়তমার নিথর দেহটা সুইমিং পুলে ডুবে আছে, অর্থাৎ মায়া সত্যি সুইমিং জানতো না। আর আনন্দ সেটাকে মজা ভেবে নিজ হাতেই তার জীবনটা শেষ করে দিল। আমরা ছোটবেলায় বাঘ আর রাখালের গল্প পড়েছিলাম, মনে আছে? রাখাল ওই যে প্রত্যেকদিন বাঘ বাঘ বলে চিৎকার করে গ্রামবাসীদেরকে হয়রান করত, কিন্তু বাঘ আসতো না। একদিন সত্যি বাঘ এলো, কিন্তু সাহায্য করার জন্য গ্রামবাসী আর এলো না। ঠিক এরকমই একটা ঘটনা মায়ের সঙ্গেও ঘটেছে। যাই হোক, এরপর থেকেই আনন্দ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ফ্ল্যাশব্যাক শেষ হয়। তানভি এতক্ষণ সব কাহিনী মন দিয়ে পড়ছিল। এখন তার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। সে হসপিটালের বন্দিশালায় গিয়ে আনন্দের সঙ্গে দেখা করে। তখন আনন্দের ওপর তার এক ধরনের মায়া জন্মায়। এরপর থেকে সুনীল আর তানভি আনন্দকে সুস্থ করার সব চেষ্টাই করতে থাকে। একদিন আনন্দ বাইরে যাওয়ার জন্য তাকে অনেক রিকোয়েস্ট করে। তখন তানভি তাকে বাইরে নিয়ে যায়। খোলা আকাশের নিচে সূর্যের আলো পেয়ে প্রকৃতির মাঝে আসতে পেরে আনন্দ অনেক খুশি হয়। এভাবে কয়েকদিন মিস্টার খুরানার চোখ ফাঁকে দিয়ে তানভি আনন্দকে বাইরে ঘুরতে নিয়ে আসেন। কিন্তু একদিন একটা ঘটনা ঘটে যায়। বাইরে ঘুরতে বেরিয়ে আনন্দ তানভির কাছ থেকে একটু বেশি দূরে চলে যায় আর মুহূর্তের মধ্যেই সে দৌড়ে অন্য কোথাও চলে যায়। তাকে আর খুঁজে পাওয়া যায় না। মিস্টার খুরানা কথাটা জানতে পেরে সুনীল আর তানভির ওপর অনেক রেগে যায়। তাদের হসপিটাল থেকে একজন খুনি মানসিক রোগী পালিয়েছে এটা মানুষের কাছে জানাজানি হলে এই হসপিটালের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। তানভির কাছ থেকে এমনটা তিনি মোটেও আশা করেননি। তাই তিনি আনন্দকে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত তানভিকে সাময়িকভাবে সাসপেন্ড করে দেন। তানভি কিছু না বলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। এমন সময় সে দেখে আনন্দ দৌড়ে আসছে, তার হাতে এক মুঠো লাল চুড়ি। আসলে একবার সে যে তানভির টেবিলের উপর পড়ে গিয়েছিল, তখন তানভির হাতের চুড়িগুলো ভেঙে গিয়েছিল। তাই সে তানভির জন্য চুড়ি আনতেই একটু দূরে চলে গিয়েছিল। তানভি তখন খুশি হয়ে যায়। সে আনন্দর হাত ধরে তাকে ভেতরে নিয়ে আসে। তাকে দেখে সুনীলও খুব খুশি হয়। পেছন থেকে দরজা খুলে মিস্টার খুরানাও তাকে দেখেন, কিন্তু এবার তিনি কিছু বলতে পারেন না। পরদিন মিস্টার খুরানা একটা মিটিং এর জন্য লন্ডনে যাবেন। যাওয়ার আগে তিনি সুনীল আর তানভিকে বলে দিয়ে যান ওরা যেন সবকিছু সামলে নেয়।
আর কোনো রোগীর ওপর যেন অযথা আবেগী না হয়ে পড়ে। তিনি চলে যাওয়ার পর রাতের বেলা সুনীল আনন্দকে নিয়ে তার অফিস রুমে যায়। সেখানে সে তার আগের ছবিগুলো আর জিনিসপত্র রাখে যেন সেগুলো দেখে আনন্দের আগের কথা কিছুটা হলেও মনে পড়ে। কিন্তু দুঃখের বিষয়, আনন্দের কোনো কিছুই মনে পড়ে না। শেষে সুনীল তাকে জিজ্ঞেস করে, মায়াকে? তখনই আনন্দের চেহারা পাল্টে যায়। সে তখন চুপচাপ সেখান থেকে নিজের বেডে গিয়ে শুয়ে পড়ে। তখন সুনীল বুঝতে পারে মায়ার কথা বললে আনন্দের একটু হলেও কিছু মনে পড়ে। তাই এরপর তানভি আর সুনীল মিলে প্ল্যান করে আনন্দকে মায়া রিলেটেড কিছু দেখাতে। তখন তারা প্রথম যেই কাজটা করে সেটা হলো আনন্দকে একটা গাড়িতে বসিয়ে তাকে সেই গাড়ির গ্লাস ওপরে তুলতে বলে। গ্লাসটা ওপরে ওঠাতেই দেখা যায় সেখানে লেখা আছে আই লাভ ইউ। এটা দেখে আনন্দের কল্পনায় মায়া ভেসে ওঠে। সে একটু অস্বস্তি বোধ করে, এজন্য সে দ্রুত সেখান থেকে চলে যেতে চায়। এরপর তানভি তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। সেখানে গিয়ে সে একটা ঘরে বসতে বলে, কিন্তু সেই ঘরটাতে ঢুকেই আনন্দ দেখে ঘরের সব দেওয়ালে আই লাভ ইউ মায়া লেখা। এটা দেখে তার আগের কথাগুলো মনে হতে থাকে। তার মাথা ঘোরাতে শুরু করে। সে দৌড়ে সোজা হসপিটালে চলে এসে সেখানে শুয়ে থাকে। পরদিন তানভি আনন্দকে একটা উপহার দেয়। আনন্দ বক্স খুলে সেটা একটা মাউথ অর্গান রাখা দেখতে পায়। ঠিক এটা বাজিয়েই আনন্দ গান গাইতো। একদিন সে বাইরে বসে এটা বাজাচ্ছে, তখন খেয়াল করে মায়ার মতো কারো কণ্ঠ শোনা যাচ্ছে। সে ওই কণ্ঠস্বরটা ফলো করে এগিয়ে যেতে থাকে। আসলে কণ্ঠস্বরটা ছিল তানভীর। সে মায়ের মতো করে গান গেয়ে আনন্দর স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছিল। এমন সময় তানভীকে মায়া মনে করে তার পেছনে যেতে শুরু করে আনন্দ। কিন্তু সেটা করতে গিয়ে বেচারা ভুলবশত গড়িয়ে নিচে পড়ে যায় আর মাথায় বেশ আঘাত পায়। তার জ্ঞান ফিরলে দেখা যায় সে আগে সবকিছুই মনে করতে পারছে, অর্থাৎ আনন্দের মানসিক অবস্থা এখন ঠিক হয়ে গেছে। এটা দেখে সুনীলও অনেক খুশি হয়ে বলতে থাকে, ভালোই হলো, আর তোমাকে এখানে থাকতে হবে না। আমি আজই তোমার ডিসচার্জের ব্যবস্থা করছি। এই কথা শুনে তানভীর মনটা একটু খারাপ হয়ে যায়। সে নিজে নিজেই বলতে থাকে, হ্যাঁ আসলেই তো, আনন্দ এখান থেকে চলে যাবে। আমি তো ওর কেউ নই, ওকে আটকে রাখতেও পারবো না। এটা শুনে সুনীল বুঝতে পারে তানভি আনন্দকে ভালোবেসে ফেলেছে। সুনীল বলে, তানভি, আমি জানি না ওর জন্য তোমার কি ধরনের ফিলিংস আছে, কিন্তু এমন কোনো ফিলিংস তোমার মধ্যে আসার আগেই সেটা মন থেকে মুছে দিও। এটা কিন্তু ঠিক হবে না। এটা শুনে কান্না করতে করতে তানভি বলে, আপনি ছাড়া কেউ আমাকে বোঝে না ভাইয়া। আনন্দ এখান থেকে চলে গেলে আমিও এখানে আর কখনো আসবো না। এটা বলেই সে চলে যায়। সে বাইরে চলে আসে ঠিকই, কিন্তু তখনই পেছন থেকে আনন্দ তাকে ডাক দিয়ে বলে, তুমি আমার সঙ্গে যাবে তো? এটা শুনে তানভি অনেক খুশি হয়ে এসে তাকে জড়িয়ে ধরে। অর্থাৎ আনন্দ তানভিকে ভালোবাসে। এদিকে মিস্টার খুরানা দেশে ফিরে আসেন আর সাথে করে নিয়ে আসেন কারণ নামের একটা ছেলেকে। সেই ছেলের সঙ্গেই তিনি তানভির বিয়ে ঠিক করেছেন। দেশে ফিরেই তিনি বিয়ের প্রস্তুতি শুরু করে দেন আর বিয়ের প্রথম কার্ডটা তিনি সুনীলকেই দেন। এদিকে তানভি সুনীলকে ইশারা করে বলতে থাকে সে যেন তার বাবাকে সবটা সত্যি বলে দেয়, কিন্তু সুনীল তখন কিছুই বলতে পারে না। একদিন তানভি আর আনন্দকে একসঙ্গে দেখে ফেলে সেই আগের গার্ডটা, ওই যে যাকে খুরানা বের করে দিয়েছিল সে। পরে সেই গার্ড চলে আসে মিস্টার খুরানার বাড়িতে। সে গিয়ে খুরানাকে তানভীর ব্যাপারে সমস্ত কিছু বলে দেয়। চিৎকার করে করে সে এগুলো বলতে থাকে। তখনই সেখানে কারানো এসে সবকিছু শুনে ফেলে। হসপিটালে এসে খুরানা দ্রুত সুনীলকে ডেকে পাঠান। এরপর সুনীলকে তিনি জিজ্ঞেস করেন তানভীর ব্যাপারে তিনি যা শুনছেন তা সত্যি কিনা। সুনীল তখন মাথা নিচু করে বলে, আনন্দ সুস্থ হয়ে ওঠার পেছনে তানভীর অনেক অবদান ছিল, কিন্তু তাদের দুজনের সম্পর্ক যে এই পর্যায়ে চলে যাবে এটা আমি ভাবতে পারিনি। খুরানা তখন হতাশ হয়ে বসে পড়েন। তিনি বলেন, তানভীর সুখের জন্য আমি যে কোনো কিছু করতে রাজি, কিন্তু আমি জেনে শুনে তাকে একটা পাগলের হাতে কিভাবে ছেড়ে দেব? তুমি ওকে বোঝাও। সুনীল তখন বলে, আমি বোঝালেও এখন আর কোনো লাভ নেই, অনেক দেরি হয়ে গেছে। তখন খুরানা চেঁচিয়ে বলে ওঠেন, আমি কখনোই এটা হতে দেব না। এদিকে বাড়িতে কারণ তানভিকে আনন্দর ব্যাপারে জিজ্ঞেস করে। তানভি তখন জানায় যে আনন্দ তার হসপিটালের একজন রোগী। কারণ বলে, শুধু রোগী? তখন তানভিও সত্যিটা বলে দেয় যে সে আনন্দকে ভালোবাসে। এটা শুনে কারণ বলে, আমরা তাহলে শুধু বন্ধুই থেকে গেলাম। যাই হোক, তোমার জন্য শুভ কামনা রইল। এমন সময় মিস্টার খুরানা চলে আসেন। তাকে দেখে কারণ ভেতরে চলে যায়। খুরানা তানভির দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলেন, ব্যাপারটা কি সত্যি এতদূর গড়িয়ে গেছে? আমি তোমাকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছি, আর তুমি সেই ভালোবাসার এই প্রতিদান দিলে শুধুমাত্র ওই পাগল খুনির কারণে? দেখো তানভি, যদি তুমি আমার কথা না শোনো তবে আমি নিষ্ঠুরতার সীমা ছাড়িয়ে যেতে একটুও দ্বিধাবোধ করব না। পরের সিনে দেখা যায় হসপিটালে গিয়ে খুরানা আনন্দকে ডেকে পাঠান। তখন আনন্দ শান্তভাবে এসে চেয়ারে বসে। এটার কারণে খুরানা তার উপর চেঁচিয়ে ওঠেন। তিনি তখনও আনন্দকে পাগল বলে বিভিন্ন কথা শোনান। আনন্দ তখন বলে, দেখুন স্যার, আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি। আমার ভাই আমাকে নিতে এসেছে। আপনার হসপিটালের সমস্ত বিলও ক্লিয়ার করা হয়ে গেছে।
এখন আমাকে যেতে দিন। কিন্তু খুরানা কোনোভাবেই তাকে যেতে দিতে চায় না, উল্টো সিকিউরিটি ডেকে তাকে শক রুমে পাঠিয়ে দেয়। আনন্দ তখন অনেক চিৎকার করলেও কোনো লাভ হয় না। বাইরে আনন্দর ভাই অপেক্ষা করছিল। তাকে গিয়ে খুরানা বলে কালকে পর্যন্ত আনন্দ ভালোই ছিল, কিন্তু আবারও পাগলের মতো আচরণ করছে সে। এটা শুনে আনন্দর ভাই বলে, আচ্ছা ও ঠিক হয়ে গেলে আমাকে খবর দেবেন। এই খবর শুনে সুনীল গিয়ে খুরানার উপর ভীষণ রেগে যায়। সে আনন্দর উপর এমন অন্যায় অত্যাচার কোনোভাবেই সহ্য করবে না, কিন্তু খুরানা তার কোনো কথাই শোনে না, উল্টো তাকে হসপিটাল থেকে চাকরি ছেড়ে দিতে বলে। সুনীল তখন ভীষণ ভেঙে পড়ে। তার এত আদরের ছোট ভাইয়ের সঙ্গে এমনটা হবে সে মেনে নিতে পারে না। সুনীল গিয়ে তানভীকে বলতে থাকে তার কারণেই আজ এমনটা হয়েছে। তানভী তখন হতাশ হয়ে বসেছিল। সে বলে, আমি নিজে বাবার সঙ্গে কথা বলে দেখছি, উনি আমার কথা ঠিক শুনবেন। আর আমি যদি করণের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যাই তাহলেই সব ঠিক হয়ে যাবে। আনন্দকে ভালোবাসার শাস্তিটা না হয় আমিই পেলাম। তখন সুনীল বলে, না, এটা করে কিচ্ছু হবে না। তুমি করণকে বিয়ে করলে আনন্দ আবারও আগের মতো মানসিকভাবে ভেঙে পড়বে। এরপর সে জানায় সে আজকে যেভাবেই হোক আনন্দকে এখান থেকে পালাতে সাহায্য করবে। তখন তানভী বলে, আনন্দ যাবে ঠিকই, কিন্তু একা না, অর্থাৎ তানভীও তার সঙ্গে চলে যাবে। এই কথা শুনে সুনীল একটু হেসে বলে, আমার বিশ্বাস তোমরা যেখানেই থাকবে অনেক সুখে থাকবে। এদিকে হসপিটালের জেলে আনন্দকে বন্দি করে রাখা হয়েছিল। সেখানে মিস্টার খুরানা গিয়ে তাকে বলে, যদি এখান থেকে বাঁচতে চাও তবে তানভীকে বলে দাও যে তুমি তাকে ভালোবাসো না, তুমি এখনো তোমার সে মৃত প্রেমিকাকেই ভালোবাসো। আর একবার তানভীর সঙ্গে কারানের বিয়ে হয়ে গেলে তুমি এখান থেকে চলে যেতে পারবে। আনন্দ তখন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে বলে, একজন পাগলকে বোঝাতে এসেছেন? খুরানা বলে, আমি জানি তুমি পাগল না। আনন্দ বলে, হ্যাঁ আমি পাগল, তানভীর প্রেমে পাগল। এটা শুনে খুরানা ক্ষেপে গিয়ে বলেন, তাহলে এই জেলেই বন্দি থাক তুই সারা জীবন, তোকে কেউ বাঁচাতে আসবে না। আনন্দ বলে, কতদিন এভাবে রাখবেন? খুরানা বলে, আমি যতদিন বেঁচে আছি অথবা তুই যতদিন না মরে যাস। এটা বলেই তিনি চলে যেতে থাকেন। তখন আনন্দর রাগে সব সিকিউরিটিদের উপর হামলা করে শেষে খুরানার গলা চেপে ধরে। অনেক জোরাজুরি করেও কেউ তার হাত ছাড়াতে পারে না। শেষে নার্স এসে আনন্দকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। এদিকে সুনীল রাতের বেলা তানভীকে ফোন করে বেরিয়ে যেতে বলে আর জানায় সে একটু পরে আনন্দকে বের করে নিয়ে আসবে। তানভী বাড়ি থেকে বের হওয়ার সময় কারণ নিজেই তাকে গাড়িতে করে হসপিটালের সামনে পৌঁছে দেয়। কিন্তু এদিকে ঘটে আর এক ঘটনা। খুরানা ফোন করে একজন স্টাফকে বলে আনন্দকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে। কিছুক্ষণ পরেই হসপিটালের জেলে গিয়ে সুনীল দেখে আনন্দর সেলে কেউ নেই। তারপর সে আনন্দর বেডে গিয়ে দেখে আনন্দ নিথর অবস্থায় শুয়ে আছে আর ঘাড়ে স্পষ্ট করে দেখা যাচ্ছে একটা অপারেশনের চিহ্ন। সুনীল বুঝে যায় খুরানা অপারেশন করে আনন্দর ব্রেনকে অকেজো করে দিয়েছে। এখন সে একটা জীবন্ত লাশ ছাড়া আর কিছুই না। সুনীলকে দেখে আনন্দর চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সুনীল তখন নিজেকে অনেক বড় অপরাধী মনে করতে থাকে। সে বলতে থাকে, আমি কিছুই করতে পারলাম না তোমার জন্য, কিছুই করতে পারলাম না। শেষে সুনীল এমন একটা কাজ করে যা আপনি বা আমি কখনো ভাবতেও পারিনি। সে একটা বালিশ দিয়ে আনন্দের মুখ চেপে ধরে তাকে মেরে ফেলে। হ্যাঁ, সে নিজের হাতেই তার এত আদরের ভাইটাকে মেরে ফেলে। কারণ এই কষ্টের জীবন রেখে কি লাভ? হয়তো পরপারে গিয়েই সে সুখী হতে পারবে। আনন্দকে মেরে ফেলার পর সে খুরানার কাছে গিয়ে বলে, পুলিশকে খবর দিন, আমি আনন্দকে মেরে ফেলেছি, আপনার জন্যই তাকে মেরেছি। আর তাকে মেরে আমি তাকে মুক্তি দিয়েছি। যেই আনন্দ আমাকে সুনীল ভাইয়া বলে ডাকতে পারবে না, সেই আনন্দকে আমার লাগবে না। পেছনে দাঁড়িয়ে তানভী সবটা শোনে। আর তারপর মুভির শেষ দৃশ্যে দেখা যায় পেশেন্ট নাম্বার 36-এর ইউনিফর্মটা সারা জীবনের জন্য তানভীর নামে হয়ে গেছে। আনন্দের মৃত্যুর খবরটা শুনে এই ট্রমা সে সহ্য করতে পারেনি, তাই নিজের মানসিক ভারসাম্য হারিয়ে এখন অকেজো হয়ে পড়েছে সে। মিস্টার খুরানা যদি আনন্দের সঙ্গে এমন অন্যায়টা না করতেন তবে তিনি নিজের মেয়েরও এমন অবস্থা কখনোই দেখতেন না। আসলে সবকিছুই কর্মের ফল, আর এই কর্মের ফলের মধ্য দিয়েই গল্পটা শেষ হয়ে যায়।